আসসালামু আলাইকুম সবাইকে। পরীক্ষার্থী ভাইয়াপুরা, কি অবস্থা সবার? তোমাদের কিন্তু আর একদিন পরেই কেমিস্ট্রির প্রথম পত্র পরীক্ষা, এবং প্রথম পত্রের সবার শেষের যে অধ্যায়টা কর্মমুখী রসায়ন, সেটা নিয়ে সবার একটু কনফিউশন থাকে। কেননা বিগত বছর পর্যন্ত কিন্তু এটা শর্ট সিলেবাসের, এটা শুধু একটা অংশ ছিল, পুরোটা চ্যাপ্টার কিন্তু ছিল না শর্ট সিলেবাসে। বাট তোমরা যেহেতু এইচএসসি 26, তোমাদেরকে ফুল চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে হবে, এবং এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু আমরা এমসিকিউর জন্য পড়ি। কেননা আমাদের পুরা বইয়ে ফার্স্ট পেপারে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে অ্যান্সার করার মতো বা সেখান থেকে প্রশ্ন করার মতো খুব সুন্দর সুন্দর সিকিউর অপশন আছে। তাই এখান থেকে সিকিউর পার্টটা আমরা আহ, সবাই চেষ্টা করি একটু স্কিপ করার, বাট যাদের একটু অন্যান্য চ্যাপ্টারগুলো দুর্বল তারা এখান থেকে সিকিউ অ্যান্সার করার চেষ্টা করি। আর এখান থেকে সিকিউ বলতে মেইনলি আমাদের যে ভিনেগারের পার্টটুকু আছে সেটা সাধারণত এসে থাকে বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষায়। তো যাই হোক, আমরা বেশি কথাবার্তা বলবো না। আমরা আরটিডিএস থেকে তোমাদের জন্য এইচএসসি কে টার্গেট করে যে ওয়ান শট ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে কর্মমুখী রসায়নের উপর এই এমসিকিউর ক্লাসটা। তো চলো আমরা সবার আগে একটু এই চ্যাপ্টারটা একটা ওভারভিউ দেখে নিব। এই নোটটা আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াই, বাট এই নোটটা তোমাদের এমসিকিউর জন্য খুবই হেল্পফুল হবে। তাই তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশনের নোটটা দিয়ে প্রথমে একটু রিভিউ দিব, তারপর তোমাদেরকে বিগত বছর সমূহে বিভিন্ন বোর্ডে আসা চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো আমরা সলভ করাবো। তোমাদের সাথে আমি আছি, তোমাদের জাহিদ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজের। চলো আমরা এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে সেটা একটু দেখে নিই, ঠিক আছে? এই চ্যাপ্টারে আমাদেরকে যা যা পড়তে হবে সেই সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। সবার প্রথমে আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা এর পার্ট কি কি আছে, কিভাবে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি, কোন কোন কেমিক্যাল রিয়েজেন্ট বা কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি, সবকিছু আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা একটু সামারি আকারে দেখে নিই, ঠিক আছে? সবার প্রথমে চলে আসো আমাদের যে আমরা যে খাদ্য নিরাপত্তা টপিকটা নিয়ে কথা বলি, এটা তিনটা ভিত্তি আছে। এটাকে আমরা প্রসব এই নেমোনিকটা দিয়ে মনে রাখতে পারি, যেটা দিয়ে বোঝানো হয় খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের ব্যবহার, পর্যাপ্ত ব্যবহার। এই তিনটা হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার ভিত্তি। এই চ্যাপ্টারে আরো বেশ কিছু ইনফরমেশন আছে আমাদের মনে রাখার মতো, যেমন খেয়াল করো, উদ্ভিদের জন্য নাইট্রোজেন ঘটিত, ফসফরাস ঘটিত এবং পটাশিয়াম ঘটিত তিন ধরনের সার প্রয়োজন। প্রতিটা সারের আলাদা আলাদা কাজ আছে। যেমন দেখো, নাইট্রোজেনাস যে সারগুলা তারা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, যে সারগুলা ফসফরাস সমৃদ্ধ তারা মূলের বৃদ্ধিতে সাহায্য করে, আর যেই সারগুলা পটাশিয়াম সমৃদ্ধ তারা ফুল ফল ধারণে সহায়ক হয়, ঠিক আছে? এই নোটটা একদম ফুললি বইয়ের মতো অর্গানাইজড না, বাট তোমাদের এমসিকিউর জন্য যে মেইন পার্টটুকু লাগে সেটা এখানে আলোচনা করা হয়েছে। এবং মনে রাখবে, চ্যাপ্টারে অনেক কিছু থাকলেও সবচেয়ে বেশি এমসিকিউ এসে থাকে আমাদের এই ফুড প্রিজারভেটিভ থেকে, অর্থাৎ খাদ্য সংরক্ষক থেকে। খাদ্য সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারি, তারা হতে পারে প্রাকৃতিক, তারা হতে পারে কৃত্রিম। এখন প্রাকৃতিক খাদ্য সংরক্ষকের মধ্যে আমাদের একদম বহুল পরিচিত কি কি আছে দেখো, খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, এটা দিয়ে হচ্ছে আমরা কিউরিং পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করতে পারি। সোডিয়াম ক্লোরাইড দিয়ে কোনো খাদ্য সংরক্ষণ করাকে বলা হয় কিউরিং, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড দ্রবণে। তারপর আমরা সরিষার তেল দিয়ে খাদ্য সংরক্ষণ করতে পারি, চিনির সাহায্যে খাদ্য সংরক্ষণ করতে পারি। চিনি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া বা জীবাণুর দেহ থেকে সব পানি টেনে নেয়, এভাবে আমরা চিনির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করতে পারি। আমরা কিন্তু আচার তৈরির মাধ্যমে, যেটাকে আবার পিকলিং বলা হয়, পিকলিং এর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করতে পারি, এবং এই পিকলিং করা হয় ভিনেগারের সাহায্যে। তাই আচার তৈরির সাথে ভিনেগারের একটা সম্পর্ক আছে। এটা আমরা যখন এমসিকিউ সলভ করতে যাব তখনই দেখবো, কেমন? আচ্ছা, তারপর চলে আসো আমরা যে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ নিয়ে কথাবার্তা বলবো। একটু আগে বললাম ফুড প্রিজারভেটিভ দুই ধরনের, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক গুলার এক্সাম্পল আমরা দেখলাম, এখন কৃত্রিম গুলা থেকে আমাদের জানতে হবে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ ভাই তিন ধরনের হয়। কি কি? একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, বা এটাকে অ্যান্টিমাইক্রোবায়াল বলা হয়, একই কথা। তারপর অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট এবং কিলেটিং এজেন্ট। এখন অ্যান্টিমাইক্রোবিয়াল কি? যারা সরাসরি জীবাণুর বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কারা? যারা জারণ প্রক্রিয়ায় খাদ্য পচন রোধ সাহায্য করে। অর্থাৎ জারণ প্রক্রিয়ায় বা বায়ুর যে অক্সিজেন, এই অক্সিজেনের সাহায্যে কিন্তু খাদ্যের মধ্যে জারণ ঘটে, এবং এই জারণ ক্রিয়ার ফলে খাদ্য নষ্ট হয়। এই জারণ ক্রিয়াটা যারা রোধ করে তাদেরকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। এবং কিলেটিং এজেন্ট কারা? খাদ্যের মধ্যে বিভিন্ন ধাতু যদি উপস্থিত থাকে, ভারী ধাতু হতে পারে, সেটা ক্যালসিয়াম হতে পারে, সেটা অন্য কোনো ধাতু, এই ধাতুগুলোর সাথে কিলেটিং এজেন্টটা গিয়ে একটা বন্ড তৈরি করে ফেলে, এবং সেই ধাতুগুলাকে কোনো ক্রিয়া করতে দেয় না। ধাতুগুলা ক্রিয়া করতে না পারার কারণে তারা খাদ্যের মধ্যে পচন ঘটাতে পারে না। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কৃত্রিম ফুড প্রিজারভেটিভ তিন ধরনের, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। এখন চলে আসো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কি কি আছে এবং এখান থেকে আমাদের কি কি জানতে হবে এমসিকিউ সলভ করার জন্য, ঠিক আছে? মেডিকেলের জন্য একদম সেম, এটা এইচএসসির জন্য, মেডিকেলের জন্য আলাদা কোনো এমসিকিউ না। বাট এইচএসসিতে এত ডিপ পড়তে হয় না চ্যাপ্টারের মধ্যে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ডিপ পড়তে হয়। আগে থেকে আইডিয়া দিয়ে রাখছে, কেমন? দেখো, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে বেশ কিছু রাসায়নিক পদার্থ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড। তোমাকে এইচএসসির জন্য এতটুকু জানতে হবে যে অ্যান্টিমাইক্রোবিয়াল নিম্নের কোনটা। কিন্তু তুমি যখন মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেবা তখন তোমার জানতে হবে কোন ধরনের খাদ্য সংরক্ষণে আমরা এই রিয়েজেন্টগুলো ব্যবহার করি, এবং সর্বোচ্চ কতটুকু মাত্রায় ব্যবহার করা যায়। এগুলো এইচএসসির জন্য কিন্তু ইম্পর্টেন্ট না ভাই, এগুলো মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তারপর চলে আসে অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে আমাদের সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড ছাড়াও আরো কি কি আছে? আরো আছে ভাইয়া আমাদের
খেয়াল করো, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট মেডিকেল অ্যাডমিশনের জন্য আরো ডিপ আমাদের জানতে হবে। তারপর চলে আসো অ্যাসিডিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েট, সাইট্রিক অ্যাসিড, তারপর নাইট্রেট, নাইট্রাইট লবণ, সালফেট বা সালফাইট লবণ, এই সবগুলো হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় খাদ্য সংরক্ষণের জন্য। ঠিক আছে, তারপর চলে আসো আমাদের অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট কারা কারা আছে। অ্যান্টি অক্সিডেন্ট কারা আমরা বললাম, যারা বায়ুর অক্সিজেনের সাহায্যে খাদ্যের জারণটাকে, যে জারণটা হয় সেটাকে রোধ করে, সেটাকে বন্ধ করে দেয়। এখন আমরা যদি এটার আসলে উৎসের উপর ভাগ বা উৎসের উপর ডিপেন্ড করে যদি ভাগ করি, বা উৎসের উপর ভিত্তি করে যদি ভাগ করি, বলতে পারি কিছু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিছু কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবং আমরা যদি কোন ধরনের মূলককে সে শোষণ করে বা কোন ধরনের মূলককে শোষণ করে, এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি। যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলককে শোষণ করে এবং যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিজেনকে শোষণ করে। অক্সিজেনকে শোষণ করে কারা ভাইয়া? ভিটামিন সি, ই, সালফাইট লবণ। এবং মুক্তমূলককে কারা শোষণ করে? বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, পিজি। এখন এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে বড় বড় রাসায়নিক নামের সংক্ষিপ্ত রূপ। যেমন দেখো, এটা হচ্ছে আমাদের বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, তারপর হচ্ছে আমাদের প্রোপাইল গ্যালেট। এইগুলা আমাদের পূর্ণরূপ আসলে পরীক্ষায় খুব কমই আসে, এই সংক্ষিপ্ত রূপগুলো কিন্তু আসে, তাই এগুলো আমাদের জানতে হয়। ঠিক আছে, তারপর চলে আসো, আমরা বলেছিলাম কিছু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিছু কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমাদের এইচএসসি পরীক্ষার জন্য জানতে হবে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি কি আছে। দেখো, ভিটামিন সি, যেটাকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিডও বলে থাকি, ভিটামিন ই, যেটাকে আমরা টকোফেরল বলে থাকি, বিটা ক্যারোটিন, যেটা আমরা ভিটামিন এ থেকে পাই, রঙিন যে সকল শাকসবজি আছে, যেমন টমেটো বলতে পারো, গাজর বলতে পারো। তারপর দেখো সেলেনিয়াম ধাতু, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর বাকিগুলো কৃত্রিম, যে বিএইচএ, বিএইচটি, বিএইচকিউ, টিবিএইচকিউ, তারপর প্রোপাইল গ্যালেট। মেডিকেলের জন্য আবার জানতে হবে উৎস। প্রতিটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, কোন উৎস থেকে আমরা পাই। যেমন বললাম বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিনটা আমরা রঙিন শাকসবজি বা রঙিন ফলমূল থেকে পাই। এগুলো আমাদের মেডিকেলের জন্য একটু বেশি ডিপলি জানতে হবে। তারপর চলে আসা, আমরা বলেছিলাম আমাদের ফুড প্রিজারভেটিভ কৃত্রিমটা হচ্ছে 3 ধরনের: অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, আর হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া ইডিটিএ। ইডিটিএ হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। ফুল ফর্মটা জেনে রাখো, পরীক্ষা যদি আসে তাহলে আনসার জন্য করতে পারো। ঠিক আছে, তারপর আসো, আমরা দেখলাম খাদ্য সংরক্ষণের জন্য আমরা এই সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি। এখন তোমরা দেখবা আমাদের বিভিন্ন সুপার মার্কেটে বা সুপার শপে, বিভিন্ন দোকানে দেখবা যে কোটাজাত, অর্থাৎ ক্যানের মধ্যে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, ফলমূল পাওয়া যায়, আবার মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়। যেমন টুনা ফিশ ক্যানের ভিতরে, এটা তো খুব কমন একটা এক্সাম্পল, তাই না? তোমরা সবাই কম বেশি দেখেছো ছোটবেলা। আচ্ছা, এখন খাবারকে ক্যানের মধ্যে রাখতে হলে, দীর্ঘদিন রাখতে হলে, তার মধ্যে কোনো না কোনো ফুড প্রিজারভেটিভ ব্যবহার করতে হবে, তাই না? কোনো সংরক্ষক ব্যবহার করতে হবে যেন খাবারটা দীর্ঘদিন ভালো থাকে। এখন চলে আসো, আমরা কোন ধরনের খাবার কোটাজাতকরণের জন্য কোন প্রিজারভেটিভটা ব্যবহার করব সেটা আমাদেরকে একটু জানতে হয়। বাট ভাই, এইচএস এর জন্য বিশ্বাস করে এটা একদম গুরুত্বপূর্ণ না। এখান থেকে কোনো প্রশ্ন বোর্ডে খুব বেশি আসতে বলে আমার মনে হয় না, বাট যদি এসে থাকে এটার ভিতর থেকে আসার কথা। দেখো, যেমন আম একটা ফল, এটাকে যদি আমরা কোটাজাতকরণ করতে চাই, সংরক্ষক হিসেবে কি কি ব্যবহার করতে হবে? 30-40% চিনির দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড দ্রবণ। তারপর চলে আসো, আনারসকে কোটাজাত করার জন্য সেম রিএজেন্ট আমাদের ব্যবহার করতে হবে। পেয়ারাকে সংরক্ষণ করার জন্য, কোটাজাতকরণ করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে 10% চিনির দ্রবণ, 0.06% সাইট্রিক অ্যাসিড, 0.15% ভিটামিন সি। তারপর চলে আসো, কাঁঠালকে সংরক্ষণ করার জন্য কি কি প্রয়োজন? চিনির দ্রবণ, সাইট্রিক অ্যাসিড দ্রবণ 40% এবং 0.25%। তারপর চলে আসো, ভুট্টা। এটা একটা সবজি বলতে পারো। ভুট্টাকে দুইভাবে কোটাজাতকরণ করা যায়, একটা হচ্ছে আস্ত রেখে আর একটা হচ্ছে দানা হিসেবে। যেটাকে আস্ত রেখে কোটাজাতকরণ করি সেটাকে আমরা বলি ক্রিম স্টাইল, যেটাকে আমরা শস্য দানাজাত হিসেবে সংরক্ষণ করি সেটাকে বলি শস্য স্টাইল। এখন ভুট্টা কোটাজাত করার জন্য আমরা 2% লবণ, 5% চিনির দ্রবণ ব্যবহার করে থাকি। মনে রাখতে পারো, তোমাদের কিন্তু এই যে স্লাইডটা আমি বানাইছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের পড়ানোর জন্য, তোমাদের যে ক্লাস আপলোড হবে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, যেটা পরে পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারঅল সামারি হয়ে যাবে তোমাদের। কেমন? বাট শুধু এটা পড়লে হবে না ভাই, ক্লাস করতে হবে। অনেক কথা মুখে বলতেছে যেটা এখানে লেখা নেই, তাই ক্লাসটা করতে হবে। তারপর চলে আসো, মটরশুঁটি, টমেটো, এদের সংরক্ষণের জন্য আমরা কি কি দ্রবণ ব্যবহার করতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট ভাই, মাংসকে সংরক্ষণ করার জন্য 2% লবণ, 2% চিনি দ্রবণ, 2% লবণের দ্রবণ ভাইয়া, 2% চিনি দ্রবণ আমরা ব্যবহার করে থাকি। ওকে, তারপর চলে আসো এই চ্যাপ্টারের আরেকটা টপিক। আমরা কিন্তু মিশ্রণ কথাটা অনেক আগে থেকে শুনে এসেছি, ছোটবেলা থেকে। যেমন ধরো, আমি যদি পানির মধ্যে চিনি মিশাই বা লবণ মিশাই, সেটা এক ধরনের মিশ্রণ হয়, তাই না? আচ্ছা, এখন এই মিশ্রণটাকে যদি পানির মধ্যে আমরা লবণ মিশাই, চিনি মিশাই, খুব ভালোভাবে মিশে যাচ্ছে, এটাকে আমরা বলি সমসত্ব মিশ্রণ। যদি এরকম হয় যে আমি
গ্লাস পানির মধ্যে আমি 2 চামচ বালি মিশাইলাম, মাটি মিশাইলাম, ওটা কি ভালো মতো মিশ্রিত হবে? হবে না। এই জন্য ওটাকে আমরা আসলে অসমসত্ব বলে থাকি, সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ হয় না। যাই হোক, এখন এখান থেকে আমাদের কলার্ড, সাসপেনশন, অধক্ষেপ এই 3টা জিনিসের পার্থক্য পড়তে হয়। এইচএস এর জন্য লাগে না ভাই, খুব মোস্ট প্রবাবলি মেডিকেলের জন্য লাগে। আমাদের কেমিস্ট্রি বইয়ে, হাজারি স্যারের বইয়ে 5.2 একটা ছক আছে, ছকটা তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তারপর চলে আসো এই যে আমরা এখান থেকে বলেছিলাম যে কলার্ড, সাসপেনশন, অধক্ষেপ এগুলোর জাস্ট সরি এগুলোর জাস্ট এক্সাম্পল জানলেই চলবে। এগুলো থেকে যা বিস্তারিত কথাবার্তা আছে এগুলো মেইনলি আমরা পড়াই মেডিকেল ভর্তি পরীক্ষার সময়, এইচএসসির সময় এত ডিপে পড়তে হবে না, ঠিক আছে? একদিন পরে পরীক্ষা, তাই আজকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা পড়বো। আচ্ছা, তারপর চলে আসো আমাদের এই চ্যাপ্টারে। আমরা কিন্তু যেহেতু নাম হচ্ছে কর্মমুখী রসায়ন, বিভিন্ন ধরনের বস্তু বা বিভিন্ন ধরনের পদার্থ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে কিন্তু পড়ালেখা করি। যেমন ধরো দুধ, মাখন, ঘি, তারপর হচ্ছে আমাদের হেয়ার অয়েল, লিপস্টিক, আফটার শেভ, তারপর টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এই ধরনের বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়েও কিন্তু আমরা চ্যাপ্টারে আলোচনা করি, ঠিক আছে? এর মধ্যে ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হচ্ছে দুধ। এই চ্যাপ্টারে খেয়াল করো, দুধের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, পানি থাকে, প্রোটিন থাকে, চর্বি, শর্করা, খনিজ, ভিটামিন, ভিটামিনের মধ্যে আবার এ সি ডি 3টা ভিটামিন থাকে। আচ্ছা, এখন দুধের মধ্যে পানি থাকে সবচেয়ে বেশি ভাইয়া, 82 থেকে 88%। পার্সেন্টেজের হিসাব করলে সবচেয়ে বেশি দুধের মধ্যে কি থাকে? পানি থাকে। তারপর থাকে দেখো দুধের মধ্যে প্রোটিন। প্রোটিন পাওয়া যায় ভাই 3 ধরনের, ক্যাজিন প্রোটিন বা ক্যাসেইনও বলা হয় এটাকে, তারপর ল্যাকটেলবোমিন এবং ল্যাক্টোগ্লোবিউলিন, ঠিক আছে? এখন এই 2টা প্রোটিনকে একসাথে বলা হয় সিরাম বা হোয়ে প্রোটিন। এই 2টা প্রোটিনকে একসাথে কি বলা হয়? সিরাম বা হোয়ে প্রোটিন, ল্যাকটেলবোমিনকে, ল্যাক্টোগ্লোবিউলিনকে। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে ক্যাজিন। ক্যাজিন আবার 4 ধরনের, আলফা S1, আলফা S2, বিটা কাপ্পা। কি বললাম? আলফা S1, আলফা S2, বিটা কাপ্পা, 4 ধরনের হচ্ছে ক্যাজিন। আমরা বললাম দুধের মধ্যে কি কি ভিটামিন থাকে? এ সি ডি। এখন আমরা যদি দুধকে পাস্তুরীকরণ করি বা আমরা যদি এটাকে জীবাণুমুক্ত করার জন্য তাপ দিয়ে ফুটাই, জাল দিই, তখন ভিটামিন সিটা হচ্ছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আর খেয়াল করো দুধের পিএইচ সবসময় আমাদেরকে রাখতে হবে 6.6 থেকে 6.9 এর মধ্যে মেনটেন করার চেষ্টা করতে হবে। যদি পিএইচ এর মধ্যে কোনো কম বেশি দেখা দেয় তখন আমরা কি যোগ করব? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, পিএইচটাকে 6.6 থেকে 6.9 এর মধ্যে মেনটেন করার জন্য, কেমন? ওকে, দেন চলে আসো। আমরা বলেছিলাম আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে মাখন। মাখনে কি থাকে? চর্বি, পানি, ভিটামিন। মাখনে কিন্তু পানির পরিমাণটা খুবই কম, চর্বির পরিমাণ খুবই বেশি, 80 থেকে 82%। আর মাখনের মধ্যে পাওয়া যায় ভিটামিন এ, কতটুকু? 3000 থেকে 4000 ইন্টারন্যাশনাল ইউনিট পার 100 গ্রাম। মাখনকে সংরক্ষণ করার জন্য আমরা সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করে থাকি, কেমন? আচ্ছা, মাখন থেকে যদি আমরা এই যে পানিটুকু বের করে নিই তখন সেটা হয়ে যাবে ঘি, ঠিক আছে? আচ্ছা, চলে আসো। আমরা দুধের পাস্তুরায়নের কথা বলেছিলাম, এটার পদ্ধতিগুলো আমাদের জানতে হবে না, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এইচএসসির জন্য এটা মোটেও ইম্পর্টেন্ট না। এগুলো এইচএসসিতে খুব বেশি একটা আসে না। যেমন আমরা বলেছিলাম আমরা বিভিন্ন ধরনের পারফিউমারি নিয়ে কথাবার্তা বলবো, টয়লেট্রিজ নিয়ে কথাবার্তা বলবো, এবং স্কিনের জন্য আমরা বিভিন্ন লোশন ব্যবহার করি, ক্রিম ব্যবহার করি, সেগুলো নিয়ে আমাদের জানতে হয়। এখন দেখো আমাদের স্কিনের হচ্ছে 3টা লেয়ার থাকে, বহিতক, মধ্যতক, অন্ততক। বহিতক আবার 5টা স্তরে বিন্যস্ত, স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্রানুলোসাম, স্ট্র্যাটাম, আর এটা আসলে ভুলে গেছি, স্ট্র্যাটাম ব্যাজালি। এটাকে খুব সম্ভবত আচ্ছা এটা একটু পরে বলছি, এটা ইনস্ট্যান্ট আমার মাথায় নাই, সরি। চলো আমরা নেক্সটটা বলে ফেলি। আচ্ছা, এটাকে স্ট্র্যাটাম স্পাইনোসাম বলা হয়। স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্রানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম ব্যাজালি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্কিনের বহিস্তরের যে লেয়ারগুলো। তারপর চলে আসো, আমরা স্কিনের উপরে ক্রিম এবং লোশন 2 ধরনের পদার্থ কিন্তু অ্যাপ্লাই করে থাকি, তাই না? এখন ক্রিমের মধ্যে হচ্ছে অয়েল বেশি আর লোশনের মধ্যে হচ্ছে পানি বেশি, তাই ক্রিমকে বলা হয় ওয়াটার ইন অয়েল ইমালশন, এটা এক ধরনের ইমালশন। লোশন হচ্ছে অয়েল ইন ওয়াটার ইমালশন, অর্থাৎ যেহেতু পানি বেশি, পানির মধ্যে কিছু তেল আছে। তারপর চলে আসো, এখান থেকে আমাদের জানতে হবে এই যে ভ্যানিশিং ক্রিম এবং কোল্ড ক্রিম যেটা আমরা স্কিনে ব্যবহার করি। কোল্ড ক্রিমটা হচ্ছে এক ধরনের ওয়াটার ইন অয়েল ইমালশন, তার মানে এখানে হচ্ছে অয়েল বেশি, বাট ভ্যানিশিং ক্রিমে হচ্ছে ভাই পানি বেশি, এটা এক ধরনের লোশন, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসো গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার। গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া, বা এটাকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলা হয়, অ্যাকোয়াস অ্যামোনিয়া বলা হয়। টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে পাওয়ারফুল একটা ক্ষারক, যেটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা বলে থাকি, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের জানতে হবে বিভিন্ন ধরনের টয়লেট্রিজ এবং পারফিউমারির প্রস্তুতিতে কোন উপাদান কি হিসেবে কাজ করে। যেমন তোমরা দেখবা যে
ট্যালকম পাউডার বা বেবি পাউডার, এখানে কোন উপাদানটা কোমলতাদায়ক হিসেবে কাজ করে। তারপর আসবে আমাদের সুগন্ধি তৈরিতে কোন উপাদানটা ধরো আমাদের হচ্ছে, আচ্ছা অন্য একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমাদের বিভিন্ন ধরনের ক্রিম আছে, বিভিন্ন ধরনের হেয়ার অয়েল আছে, এই কোনটা তৈরিতে ধরো হেয়ার অয়েলের মধ্যে কোন উপাদানটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, কোন উপাদানটা ইমালসিফায়ার হিসেবে কাজ করে, তারপর ক্রিমের মধ্যে কোন উপাদানটা ধরো ইমালসিফায়ার হিসেবে কাজ করে, তার বা মসৃণ কারক হিসেবে কাজ করে। এটা বইয়ে ছক আছে, ছক থেকে জানতে হবে। খুব বেশি একটা আসে না, মেডিকেল ভর্তি পরীক্ষা এসে থেকে, এইচএসসি পরীক্ষা একদিনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, বাট মেইন ইম্পর্টেন্ট টপিক ছিল ভাই আমাদের একদম উপরের দিকের পড়াগুলা, খাদ্য সংরক্ষক, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন এই চ্যাপ্টারের সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভিনেগার। ভিনেগারের পেজ হচ্ছে 2.2 থেকে 2.73 এর মধ্যে। ভিনেগার আমরা কাকে বলি? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। তার মানে 90 থেকে 94% থাকে হচ্ছে পানি, 6 থেকে 10% থাকে হচ্ছে ভাই অ্যাসিটিক অ্যাসিড। এখন ভিনেগার আমরা কিভাবে তৈরি করি? চিনি বা সুক্রোজ থেকে, যেটা সংকেত হচ্ছে C12H22O11। এটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজকে আমরা ইনভার্টেজ এনজাইমের কার্যকারিতার সাহায্যে বা ইনভার্টেজ এনজাইমের কার্যকারিতায় তাকে আমরা রূপান্তর করি 1 মোল গ্লুকোজ 1 মোল ফ্রুক্টোজে। 1 মোল গ্লুকোজ 1 মোল ফ্রুক্টোজকে একসাথে বলা হয় কি ভাইয়া? ইনভার্ট চিনি। এই ইনভার্ট চিনিকে আমরা জাইমেজ এনজাইমের সাহায্যে পরিণত করি ইথানলে, এবং ইথানল থেকে আমরা জারণের মাধ্যমে, যেহেতু অক্সিজেন আছে মানে জারণের মাধ্যমে অ্যাসিটোব্যাক্টর এর প্রভাবকের সাহায্যে পরিণত করি ভিনেগারে। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণে। ভিনেগার কিন্তু আমরা এই চিনি ছাড়াও মল্ট থেকে প্রস্তুত করতে পারি। মল্ট থেকে দেখো আমরা সরাসরি ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করতে পারি মাইক্রোডার্মা অ্যাসিডের প্রভাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে যা যা সামারি জানতে হয়। এখন চলে আসো আমরা এই চ্যাপ্টারে কি করবো ভাইয়া? এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, চলে আসো, তোমাদের জন্য যে এমসিকিউ গুলা প্রস্তুত করা আছে সেগুলো সব হচ্ছে এখানে। আজকে আমাদের ক্লাস হচ্ছে কর্মমুখী রসায়নের এমসিকিউ। তোমাদের সাথে আছে তোমাদের জাহিদ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজের। চলো আরেকবার ইন্ট্রো দিয়ে নিলাম ক্লাসের মাঝখানে। চলে আসো, আমরা এখন এখান থেকে এমসিকিউ সলভ করা শুরু করব। দেখো সর্বপ্রথম কি প্রশ্ন, এখানে কিন্তু বিভিন্ন বছরের, একদম গত বছরের প্রশ্ন সহ মোটামুটি যখন ফুল সিলেবাসের পরীক্ষা হইতো ওই সময়ের প্রশ্নগুলো এখানে ইনক্লুডেড আছে। তো আশা করতে পারি এই ক্লাসটা করলে তোমাদের এইচএসসি পরীক্ষায় যা যা এমসিকিউ আসে সব ইনশাল্লাহ কভার হয়ে যাবে। কেমন? দেখো, খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে জারণ রোধ করার জন্য, এখন ভাই জারণ কার মাধ্যমে হয়? অক্সিজেনের মাধ্যমে হয়। জারণ রোধ করার জন্য তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে হবে ভাইয়া। এখানে অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা আছে? এই দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট একটা আছে সালফার ডাইঅক্সাইড, একটা আছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, নেক্সট চলে আসো, মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়? খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ভিনেগার প্রস্তুতির ক্ষেত্রে পড়ে এসেছিলাম। দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে ইথানলে কনভার্ট করার জন্য আমরা যেই এনজাইমটা ব্যবহার করি তার নাম, আশা করি আমি যে লাস্ট স্লাইডটা দেখাইছিলাম সেটা দেখার মাধ্যমে তোমাদের অনেকের ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু সুক্রোজকে আমরা হচ্ছে ইনভার্টেড এনজাইমের সাহায্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করি, আর গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটা ইনভার্ট চিনি একসাথে, সেটাকে ইথানলে পরিণত করার জন্য আমরা জাইমেজ এনজাইম ব্যবহার করি ভাইয়া। আমরা খুব ফাস্ট আসলে সলভ করাবো, কারণ এখানে এক্সপ্লেন করার কিছু নাই, অলরেডি এক্সপ্লেন করে ফেলছি আগে যে সামারিটা তোমাদেরকে পড়াইলাম। এখন শুধুমাত্র পড়াই যাব, এমসিকিউ সলভ করাই যাব। দেখো, কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ ঠিক আছে, সুক্রোজ, যেহেতু সুক্রোজ থেকে আমরা ভিনেগার তৈরি করতে পারি, এটাও একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হবে। সরবিক অ্যাসিড, এটা কি খাদ্য সংরক্ষক প্রাকৃতিক? না, সোডিয়াম সরবেট, তারপর আমাদের হচ্ছে পটাশিয়াম সরবেট, এগুলো তো কৃত্রিম খাদ্য সংরক্ষক। তার মানে 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসো, কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট? ভাই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আমরা অনেকগুলো পড়ছিলাম, অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট অনেকগুলো পড়ছিলাম, এবং কিলারিং এজেন্ট একটা পড়ছিলাম। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এখানে কোনটা ভাই? তাহলে সোডিয়াম বেনজোট হচ্ছে একমাত্র অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, কারণ আমাদের বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন এবং বিউটাইলেটেড হাইড্রোক্সাইনিসোল, তিনটাই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, বা এটা হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। পরের প্রশ্ন দেখো, এ হচ্ছে একটা যৌগ যার সাথে আমরা ফ্রুক্টোজ যোগ করে এখান থেকে একটা উৎপাদ তৈরি করছি। আচ্ছা, তাহলে এটা প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে ফ্রুক্টোজের সঙ্গে থাকবে হচ্ছে গ্লুকোজ, তাই না? তার সাথে থাকবে হচ্ছে ভাই গ্লুকোজ। গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে আমরা তৈরি করি কি? ইথানল। এটা হচ্ছে ভিনেগার তৈরির একটা ধাপ, তাই তো? ইথানল থেকে পরবর্তীতে আমরা আসলে ইথানোয়িক অ্যাসিড মানে ভিনেগার তৈরি করতে পারি। তাহলে দেখো কি বলা হয়েছে, এ হচ্ছে শর্করা, গ্লুকোজ একটা শর্করা, ঠিক আছে। প্রভাবক হচ্ছে জাইমেস, ঠিক আছে, প্রভাবক জাইমেস, এটাও ঠিক আছে। উৎপাদটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইথানল। হ্যাঁ ভাই, ইথানলকে অবশ্যই জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, ইভেন এটাকে গাড়ির জ্বালানিতে ব্যবহার করা হচ্ছে আজকাল। তার মানে তিনটাই সঠিক। পরের প্রশ্ন চলে আসো, কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট? ভাই অ্যান্টিঅক্সিডেন্ট এখানে দেখে বোঝা যাচ্ছে আমাদের এটা তো কিলেটিং এজেন্ট ইডিটিএ, আর এইটা হচ্ছে আমাদের ভাইয়া অ্যান্টিঅক্সিডেন্ট টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, ঠিক আছে। তারপর কোনটা ভিনেগার? ভিনেগার হচ্ছে আমাদের
6 থেকে 10% জলীয় দ্রবণ ইথানোয়িক অ্যাসিডের, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এর 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার, মানে এখানে 6 থেকে 10% থাকবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, 90 থেকে 94% থাকবে হচ্ছে আমাদের পানি। তারপর চলে আসো, কোনটা কৃত্রিম খাদ্য সংরক্ষক ভাইয়া? দেখো, সোডিয়াম ক্লোরাইড খাবারের লবণ প্রাকৃতিক, হলুদ প্রাকৃতিক, চিনি প্রাকৃতিক, বাট সোডিয়াম বেনজয়েড ভাই এটা হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, আমরা অলরেডি বলে ফেলছি, তাই না? নেক্সট কোশ্চেনে চলে আসো, মল্ট ভিনেগার প্রস্তুতিতে গ্লুকোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? সেম প্রশ্ন ভাই, বারবার চলে আসছে। দেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজকে আমরা যখন ইথানলে কনভার্ট করি তখন জাইমেজ ব্যবহার করি, আর সুক্রোজ থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করি কিভাবে? ইনভার্টেজের দ্বারা। তারপর কোন খাদ্য সংরক্ষকটি অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে ব্যবহার করা হয় ভাইয়া? অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে আমরা বেনজোইক অ্যাসিড ব্যবহার করে থাকি, কেননা টোকোফেরল হচ্ছে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, বিএইচটি এটাও তো অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর চলে আসো, খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ কোনটা? অণুজীবের আক্রমণ, হ্যাঁ। ব্যাকটেরিয়ার আক্রমণে নষ্ট হয়। এনজাইমের প্রভাব, হ্যাঁ। ব্যাকটেরিয়াল এনজাইমের কারণে খাদ্য নষ্ট হয়। এবং খাদ্যের জারণ, অক্সিজেনের সাহায্যে খাদ্য জারণ হয়, খাদ্য নষ্ট হয়। অর্থাৎ তিনটা সঠিক। তারপর চলে আসো, গ্লুকোজ হতে ইথানল উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়? গ্লুকোজ থেকে ইথানল, অর্থাৎ আমরা জাইমেজ ব্যবহার করি। গ্লুকোজ থেকে ইথানল, জাইমেজ ব্যবহার করি ভাইয়া। অলরেডি কিন্তু দেখাইছি, যদি এটা তোমরা ভুলে যাও আরেকবার দেখাই, ঠিক আছে? দেখো, এটা আরেকবার দেখো ভাইয়া। আমরা প্রথমে কি করি? সুক্রোজ থেকে যখন গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করে ইনভার্টেজ এনজাইম ব্যবহার করি। আবার যখন গ্লুকোজ ফ্রুক্টোজ, যেটাকে একসাথে ইনভার্ট চিনি বলা হয়, এটা থেকে যখন আমরা ইথানল তৈরি করি তখন কি? জাইমেজ ব্যবহার করি, তাই না? এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, চলে আসো, পরের প্রশ্নে আমরা চলে যাই। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক ভাই যে জারণ করে। জারণ কে করে? অক্সিজেন। অক্সিজেন জারণ করে। এই অক্সিজেনের দ্বারা খাদ্য পচন রোধ করার জন্যই কিন্তু আমরা অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করি ভাইয়া, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলে আসো, গাজন প্রক্রিয়ার, আচ্ছা, গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন ঘটে? গাজন প্রক্রিয়ায় হবে আসলে, গাজন প্রক্রিয়ায়। গাজন প্রক্রিয়া আসলে কি হয়? গাজন প্রক্রিয়া ইথানল উৎপন্ন হয়, ইথানল উৎপন্ন হয় মানে অ্যালকোহল তৈরি হবে। গাজন প্রক্রিয়া অ্যালকোহল তৈরি হবে কি থেকে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে। তার মানে গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে ইথানল তৈরি, অ্যালকোহল তৈরি। তারপর বিএইচএ, এটা কি একটা অ্যান্টিঅক্সিডেন্ট? এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কি করবে? এটা কি করবে? এটা জারণ বিক্রিয়াকে হ্রাস করবে অবশ্যই, এবং তেল চর্বিযুক্ত খাবারকে সংরক্ষণ করবে। দুইটা সঠিক, 2 এবং 3। কারণ পানিকে তো শোষণ করবে না, পানিকে শোষণ করা হচ্ছে চিনির কাজ, চিনির কাজ, ঠিক আছে? এটা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে সে জারণ বিক্রিয়া রোধ করবে। এবং এই অক্সিজেনের সাহায্যে দহন, জারণ বিক্রিয়া বেশি ঘটে কোন ধরনের খাবারে? তেল চর্বিযুক্ত খাবারে, লিপিডযুক্ত খাবারে। এটা আমরা একদম প্রথম এমসিকিউতে সলভ করে আসছিলাম। নেক্সট কোয়েশ্চেন, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি? এখানে সবকটাই দেখো, মিথাইল প্যারাবেন, এটা ক্যান্সার তৈরি করতে পারে। ক্যালসিয়াম কার্বাইড নিষিদ্ধ, সোডিয়াম নাইট্রেট খুব কম ব্যবহার করা হয়। কিন্তু ভিনেগার এটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক এবং এটা খুবই নিরাপদ। ওকে, তারপর কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা ভাইয়া? এখানে দেখো, এখানে বলা আছে বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিএইচটি। এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। সুক্রোজ, ভিনেগার এগুলো তো একই জিনিস, অর্থাৎ বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। সুক্রোজ থেকে ভিনেগার তৈরি হয়, দুইটা আবার একই জিনিস ভাইবো না। আচ্ছা, খেজুরের রসে কত ভাগ সুক্রোজ থাকে? মুখস্থ উত্তর আসলে 16 থেকে 20%। এগুলো আসলে জানতে হবে আমাদেরকে। আখের রসে কতটুকু থাকে, খেজুরের রসে কতটুকু থাকে, আঙুরে কতটুকু থাকে, এগুলা বায়োলজি পড়ে জানতে হবে আরো। তারপর ভিনেগার কি? ভিনেগার হচ্ছে পানি অপেক্ষা কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট। না ভাই, ভিনেগারের স্ফুটনাঙ্ক বেশি, ভিনেগারের স্ফুটনাঙ্ক বেশি, মানে বাকি দুটো সঠিক উত্তর বুঝে গেছি। একটা যেহেতু বাদ হয়ে গেছে, বাকি দুটো সঠিক উত্তর। পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয়, একটা মৃদু অ্যাসিড, ঠিক আছে? 2-3 সঠিক। ভিনেগার কিন্তু একটা মৃদু অ্যাসিড, কারণ ভিনেগার হচ্ছে আমাদের এই যে CH3COOH, এটাকে আমরা কি বলি ভাই? অ্যাসিটিক অ্যাসিড বলি। এই অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। এই অ্যাসিটিক অ্যাসিড থেকে আসলে আমাদের প্রোটন বের হয়। এই যে প্রোটনটা বের হয়, এটাই গিয়ে কিন্তু ব্যাকটেরিয়াকে আসলে ধ্বংস করে একটা মেকানিজমের সাহায্যে। ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার যে বন্ড, পেপটাইড বন্ড, সেখানে ঝামেলা করে সে গিয়ে। আচ্ছা, কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনগুলো? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ঠিক আছে। অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে। কিউরিং এজেন্ট, না ভাই, এটাকে আমরা বলছিলাম কিলেটিং এজেন্ট। কৃত্রিম খাদ্য সংরক্ষক 3 ধরনের, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর হচ্ছে কিলেটিং এজেন্ট। কিউরিং এজেন্ট তো ভাই হচ্ছে আমাদের কিউরিং করা হয় সোডিয়াম ক্লোরাইড দ্বারা। বলছিলাম না তোমাদেরকে পড়ানোর সময়, এটা একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, খাদ্য লবণ। তার মানে 1-2 হচ্ছে সঠিক, 1-2 সঠিক। পরের প্রশ্ন চলে আসো, কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট? আচ্ছা, এখানে অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? সোডিয়াম বেনজয়েড, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল। সোডিয়াম নাইট্রেট অ্যান্টিমাইক্রোবিয়াল। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচএ, ভাই এটা কি অ্যান্টিঅক্সিডেন্ট না? হ্যাঁ, এটাই অ্যান্টিঅক্সিডেন্ট। বাট সাইট্রিক অ্যাসিড এটাও হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, তার মানে এটা সঠিক। তারপর নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? অ্যান্টিঅক্সিডেন্ট, 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 বাট এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। নেক্সট কোশ্চেনে চলে আসো, গাজন প্রক্রিয়ায়
কোন পরিবর্তন সম্পন্ন হয়? গাজন প্রক্রিয়া ইথানল তৈরি হয়, মানে অ্যালকোহল তৈরি হয়, এটা দেখলেই চলবে আসলে। গাজন প্রক্রিয়ায় ভাই অ্যালকোহল তৈরি হয়। তারপর তৈল চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়? তৈল চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণ, তৈল চর্বিযুক্ত খাদ্য হচ্ছে ভাই জারণ ঘটে, জারণ ঘটে অর্থাৎ অক্সিজেনের সাহায্যে এখানে বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার ফলে খাদ্য পচন ঘটে। এখন এই জারণ রোধ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে হবে। এখানে অ্যান্টিঅক্সিডেন্ট ভাই আছে কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল। তারপর খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল, বলে ফেলছি অলরেডি। আচ্ছা, চলে আসো একটা যৌগ দেওয়া আছে ইথানল, C2H5OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল। ইথানল থেকে তৈরি হচ্ছে ভাই ইথানয়িক অ্যাসিড, ঠিক আছে? ইথানয়িক অ্যাসিড মানে ভিনেগার, ভিনেগার আর কি, ভিনেগার অ্যাসিডের ব্যাক্টেরিয়া সহজে যেহেতু, তো তার মানে এটা হচ্ছে ভিনেগার, 6 থেকে 10%। ওকে, কি বলা হয়েছে? এটা একটা কৃত্রিম খাদ্য সংরক্ষক? না ভাই, এটা তো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। খেজুরের রসতে প্রস্তুত করা যায়, হ্যাঁ, কারণ খেজুরের রসে সুক্রোজ থাকে, চিনি থাকে। আচ্ছা, পি, এটা থেকে উৎপন্ন H+ আয়ন, হ্যাঁ, এটা থেকে আমাদের প্রোটন আয়ন তৈরি হয়, এটা থেকে হচ্ছে প্রোটন তৈরি হয়। এই প্রোটনটাই গিয়ে অণুজীব ধ্বংস করে। 2-3 হচ্ছে সঠিক উত্তর, 1 নাম্বার ভুল, কারণ এটা প্রাকৃতিক, নট কৃত্রিম। পরের প্রশ্ন, কোনটা প্রাকৃতিক প্রিজারভেটিভ? ভিনেগার দেখে ফেলছি, বাকি অপশন আমার পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, না, প্রয়োজন আছে, প্রয়োজন আছে ভাই। সোডিয়াম ক্লোরাইড তো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, খাদ্য লবণ তো ভাই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তার মানে এখানে অপশন হচ্ছে ডাবল, মানে ডাবল আনসার এখানে আছে। ডাবল আনসার। তারপর চলে আসো, নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? ইনভার্টেজ ব্যবহার করে ভাই আমরা ইনভার্ট চিনি বানাই। ইনভার্ট চিনি মানে কি? ইনভার্ট চিনি মানে কি? ইনভার্ট চিনি হচ্ছে আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণ। গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ থেকে আলটিমেটলি কি তৈরি হয় ভাই? ভিনেগার তৈরি হয়, আলটিমেটলি ভিনেগার তৈরি হয়, ঠিক আছে? মানে আলটিমেটলি ফাইনালি কি যেটা তৈরি হবে সেটাতে আমরা লিখবো। আচ্ছা, তারপর আসো, অণুজীবের বৃদ্ধির জন্য কোনটা প্রয়োজন? অণুজীবের বৃদ্ধির জন্য অম্লীয় পরিবেশ না, অ্যাসিডে তো সে বাঁচতে পারে না। ক্ষারীয় পরিবেশ, বেশি ক্ষার হলেও সে বাঁচতে পারে না, সে নিউট্রালের মধ্যে বাঁচে, 4.5 থেকে 6 এর মধ্যে বেশি বাঁচে। জলীয় পরিবেশ, হ্যাঁ, এই তো জলীয় পরিবেশে সে বেশি বাঁচতে পারে। একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে আর্দ্র জায়গায় অণুজীব বেশি বাঁচতে পারে। তারপর চলে আসো, কোনটা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্য সংরক্ষণ করে? মানে কে হচ্ছে পানি শোষণ করে, পানিকে টেনে নেয় নিজের ভিতরে, এটা হচ্ছে ভাই আমাদের চিনি। চিনি দ্বারা যখন আমরা খাদ্য সংরক্ষণ করি, দেখবা চিনির একদম ঘন সিরকা, চিনির ঘন সিরাপ বা ঘন সিরকা, সিরকা বলে কি এটাকে জানি না, এটার মধ্যে যখন কোনো রসগোল্লা বা এরকম কোনো খাবারকে ডুবাই রাখা হয়, আসলে কিভাবে খাদ্যটা সংরক্ষিত হয়, কিভাবে খাদ্যটা প্রিজার্ভ হয় চিনির মধ্যে? ব্যাকটেরিয়ার ভিতরে কি থাকে? পানি থাকে, তাই না? সব কোষের ভিতরে তো 70 থেকে 75% পানি। ওই পানিটাকে চিনি একদম টেনে নেয়। কেন টেনে নিবে? কারণ চিনি হচ্ছে একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পদার্থ, ঠিক আছে? অর্থাৎ আমরা অভিস্রবণের যে বেসিক জিনিসটা পড়ে আসছিলাম, ধরো এই পাশে একটা দ্রবণে অনেক বেশি ঘন, অনেক ঘন, অনেক বেশি চিনি, এখানে এই পাশে হচ্ছে শুধু পানি, মানে ব্যাকটেরিয়ার দেহের ভিতরে পানি আর কিছু তার দেহের ভিতরের পদার্থ আছে। এখন অভিস্রবণের প্রক্রিয়া কি হবে? এখান থেকে উচ্চ ঘনত্ব, নিম্ন ঘনত্বের স্থান থেকে পানি চলে আসবে উচ্চ ঘনত্বের স্থানে। এটা হচ্ছে আমাদের অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়ার যে বেসিক কথা। তার মানে চিনি এইভাবেই আমাদের খাদ্যকে সংরক্ষণ করতেছে। ভিনেগার কিরূপে খাদ্য সংরক্ষণ করে? ভিনেগার প্রোটন প্রদানের মাধ্যমে প্রোটনটা দিয়ে ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করবে। তারপর চলে আসো, ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধি সহায়ক। আচ্ছা দেখো, ভিনেগার প্রস্তুত করার সময় ইস্ট যেই জীব আছে বা ইস্ট যে পদার্থটা, এটার বৃদ্ধি সহায়ক হচ্ছে 2 ধরনের পদার্থ আছে। একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেট, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে? 1 এবং 2। ভিনেগার প্রস্তুতের একটা ধাপে আমাদের ইস্টকে বৃদ্ধি হইতে দিতে হয় বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হইতে দিতে হয়, তারপর এখানে হচ্ছে আমাদের ভিনেগারটা আলটিমেটলি প্রস্তুত হবে। তো যাই হোক, এই বৃদ্ধির জন্য আমরা 2টা রিয়েজেন্ট ব্যবহার করি, একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সালফেট, একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, কেমন? তারপর চলে আসো, মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম? এখানে হচ্ছে আমরা ভাই ইনভার্টেজ ব্যবহার করি। সুক্রোজ থেকে আমরা ইনভার্টেজ দিয়ে কি তৈরি করব? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, যেটাকে বলে ইনভার্ট চিনি। এখান থেকে জাইমেস দিয়ে ভাই ইথানল তৈরি করি। আচ্ছা, কোনটা ভিনেগার? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা প্লাস 90 থেকে 94% পানি, ঠিক আছে? এটাই উত্তর। কোনটা কৃত্রিম খাদ্য সংরক্ষক ভাই? সরিষার তেল, চিনি, লবণ সব হচ্ছে প্রাকৃতিক, তার মানে সোডিয়াম বেনজোটটাই হচ্ছে ভাই কৃত্রিম। তারপর চলে আসো, নিচের কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ভাই? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক এখানে কোনটা? লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে উত্তর।
তারপর ভিনেগারের বৈশিষ্ট্য কি? ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে, হ্যাঁ, কারণ সে পিএইচ কমাই দিচ্ছে, যেহেতু সেটা অ্যাসিড, মৃদু হলেও সেটা অ্যাসিড, তার মানে পিএইচটা সে কমাই দিবে। তারপর পিকলিং প্রক্রিয়া, সবজি সংরক্ষণ, ওই যে পিকলিং মানে আচার তৈরি, আচারে আমরা ভিনেগার ব্যবহার করি, রাইট। তেল চর্বি জারণ প্রতিরোধ, ভাই এটা করা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, এটা করে ভাই অ্যান্টি অক্সিডেন্ট, ভিনেগারের কাজ এটা না, তার মানে একদিকে হচ্ছে সঠিক। পরের প্রশ্ন চলে আসো, কোনটা অ্যান্টি অক্সিডেন্ট? অ্যান্টি অক্সিডেন্ট ভাইয়া, অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে দেখো এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল। বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন আমরা পড়ে আসছিলাম না? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, তারপর হচ্ছে ভিটামিন ই, টকোফেরল, বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, এগুলো ছিল। নিচের কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট নয়? বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, তিনটাই অ্যান্টিঅক্সিডেন্ট, বাট ইডিটি এটা হচ্ছে ভাই কিলেটিং এজেন্ট, এটা হচ্ছে কিলেটিং এজেন্ট, এটা হচ্ছে ভাইয়া কিলেটিং এজেন্ট, কেমন? তারপর চলে আসো পরের প্রশ্নে, নিম্নের কোনটি অসমোসিস প্রক্রিয়া? অসমোসিস মানে কি ভাইয়া? অভিস্রবণ। অসমোসিস মানে হচ্ছে ভাই অভিস্রবণ, কেমন? অভিস্রবণ প্রক্রিয়া আমরা কি বলছিলাম? চিনি, সে পানিকে টেনে নিবে। খুব ইজি ইজি চ্যাপ্টার এমসিকিউ যা যা পড়াইছি এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ, খুব বেশি হইলে বড় জোর একটা বা দুইটা বাইরে থেকে আসতে পারে, সমস্যা নেই। তারপর দেখো এ এ হচ্ছে একটা যৌগ যেটাকে ইনভার্টেজ দিয়ে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ বানানো হয়েছে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হবে কার থেকে ভাই? সুক্রোজ থেকে, সুক্রোজ থেকে, তাই না? সুক্রোজ থেকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হবে ইনভার্টেজের সাহায্যে। এর সংকেত কোনটা? সুক্রোজের সংকেত কোনটা? C12H22O11, এটা হচ্ছে ভাই সুক্রোজের সংকেত, এটা হচ্ছে সুক্রোজের সংকেত। তারপর গ্লুকোজ থেকে জাইমেজের সাহায্যে তৈরি হয়েছে ইথানল, এটা হচ্ছে ভাই ইথানল, C2H5OH, ইথানল। ইথানল থেকে তৈরি হয়েছে অ্যাসিটিক অ্যাসিড, মানে হচ্ছে আমাদের 10% অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের ভিনেগার। তাহলে বি থেকে ভিনেগার এর মূল উপাদান কোন প্রক্রিয়ায় তৈরি করা যায়? এখান থেকে ভাই জারণ প্রক্রিয়ায়, কারণ এখানে হচ্ছে আমাদের অক্সিজেনের ব্যবহার থাকবে, এখানে অক্সিজেনের ব্যবহার থাকবে, এটা তোমাদেরকে ওই স্লাইডে দেখাইছিলাম, যেটা আমার প্রিপেয়ার করা স্লাইড ছিল। আচ্ছা, তারপর খেয়াল করো, খাদ্যবস্তু লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? লিপিডের জারণ রোধ করার জন্য আমরা ব্যবহার করবো সালফার ডাইঅক্সাইড, আমরা আগে একদম প্রথম এমসিকিউ এটা ছিল, প্রথম এমসিকিউ হিসেবে এটাকে আমরা সলভ করে ফেলছিলাম। তারপর বিএইচএ ও বিএসটি দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? ভাই দেখো এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এখন অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিজেনের সাহায্যে জারণ ঘটে আমাদের তৈল চর্বি জাতীয় খাবারে, তাই আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, আমি মনে হয় খুব ফাস্ট কথা বলতেছি, তাই না? কারণ মাথায় একটা টেনশন, একদিন পরে পরীক্ষা, এখনই ক্লাসটা আপলোড করতে হবে, তাই একটু ফাস্ট কথা বলতেছি। আচ্ছা দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা কোনটা কোনটা? এই যে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। তারপর কোনটা উত্তম খাদ্য সংরক্ষক? ভাই ভিনেগার, বাকি অপশন বলার প্রয়োজন নেই, ভিনেগার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে ভালো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ইডিটিএ, কিলেটিং এজেন্ট, এটা হচ্ছে কি করে ভাই? এটা হচ্ছে কিলেট গঠন করে, কিলেট, কিলেট, কিলেট মানে হচ্ছে ধাতুর সঙ্গে যৌগ গঠন করবে। তারপর মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল বিদ্যমান? 10% ইথানল, আমরা অলরেডি পড়ে আসছি। তারপর দেখো এটা হচ্ছে আমাদের সুক্রোজ, সুক্রোজ থেকে আমরা একটা এনজাইম এক্স, ইনভার্টেজ, ইনভার্টেজ ব্যবহার করে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করতেছে, এটা হচ্ছে ইনভার্টেজ এনজাইম। তারপর নাইট্রোজেন যুক্ত সার কোনটা? ইউরিয়া নাইট্রোজেন থাকে, পটাশে পটাশিয়াম থাকে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন থাকে, তার মানে 1-3 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসো, তৈল চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয় ভাইয়া? ব্যবহার করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, বিএচএ। তারপর ভিনেগারের পানির পরিমাণ কত? 90-94% পানি, 6-10% হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভাইয়া মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটা সঠিক? আচ্ছা, মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটা সঠিক? জাইমেজ সুক্রোজকে গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত করে না, এটা হবে ইনভার্টেজ। ইনভার্টেজ গ্লুকোজ ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করে না, এটা হবে জাইমেজ। অ্যাসিটোব্যাক্টর ইথানলকে ইথানিক অ্যাসিডে পরিণত করে, ঠিক আছে, অ্যাসিটোব্যাক্টর ইথানলকে ইথানিক অ্যাসিডে পরিণত করে। ভিনেগারে ইথানিক অ্যাসিডের শতকরা পরিমাণ কত ভাই? 6-10%, আর রিপিট করার প্রয়োজন নাই। কোনটা কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়? ইডিটিএ, রিপিট করার প্রয়োজন নাই। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে, ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, এই যে আমাদের যে প্রোটনটা ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইটটা নষ্ট করে দেয়। কিলেটিং এজেন্ট তো ভাই ইডিটিএ, নট ভিনেগার, তাহলে 1-2 হচ্ছে সঠিক উত্তর। তারপর নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলা হয়? ভাই কিউরিং করা হয় সোডিয়াম ক্লোরাইড দ্বারা, খাদ্য লবণ দ্বারা, অলরেডি বলে ফেলছে একদম প্রথমেই, তাই না? তারপর চলে আসো একটা যৌগ এ, আচ্ছা এটা তাহলে ইথানল। কেন ইথানল বললাম? কারণ দেখো এখানে অক্সিজেনের সাথে জারণ ঘটতেছে, অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে তৈরি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তার মানে এ হচ্ছে আমাদের ইথানল। ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের ভূমিকা কি ভাই? এই যে বলছিলাম ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়ক, ইস্টার বৃদ্ধি সহায়ক, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, বাট অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু হবে না, নাইট্রেট দাগায় না আবার। ভিনেগারের অপর নাম কি ভাই? ভিনেগার অপর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণীয় ভিনেগার, তাই না?
6 থেকে 10% জলীয় দ্রবণিত ভিনেগার। তারপর খাদ্যদ্রব্য পচনের কারণ কি? সোডিয়াম বেনজোয়েট? না ভাই, এটা তো একটা খাদ্য সংরক্ষক, এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল। জারণ? হ্যাঁ, অক্সিজেনের সাথে জারণ ঘটে। জারণ কেন ঘটে? অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে। তার মানে 2, 3 দুইটাই সঠিক, 1 নম্বর সঠিক না। পরের প্রশ্ন, মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহার করা হয়? মল্টোজ থেকে গ্লুকোজ, এটা কিন্তু তোমরা তোমাদের জুলজির অধ্যায় 3-এও পড়ছো, পরিপাক শ্বসনের চ্যাপ্টারও পড়ছো, যে ম্যালটেজের সাহায্যে মল্টোজ গ্লুকোজে পরিণত হয়। তারপর গাঢ় লবণের দ্রবণে খাদ্য দ্রব্য সংরক্ষণ করাকে ভাই কিউরিং বলা হয়, কিউরিং। তারপর খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটা? খাদ্য সংরক্ষণ। কারণ নিরাপদ খাদ্য পাইতে হইলে ভাই তোমাকে খাদ্য সংরক্ষণ করতে হবে। খাদ্য যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, তোমাকে নিরাপদ খাদ্য পাবা না। নেক্সট কোয়েশ্চেন, কোনটা জীবাণুনাশক? জীবাণুনাশক, আচ্ছা, ফর্মালডিহাইড তো নিষিদ্ধ সংরক্ষক, মানে নিষিদ্ধ সংরক্ষক। সালফাইট, বেনজয়েট, ব্রোমেট। আচ্ছা, তাহলে এখানে সালফাইট আর বেনজয়েটের মধ্যে একটু কনফিউজিং মনে হতে পারে, বাট বেনজয়েট হচ্ছে আমাদের জীবাণু নাশ করে, ঠিক আছে, এটা মনে রাখবো। কিউরিং এ কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ। দ্যাটস অ্যান্সার। পরের প্রশ্ন, ভিনেগার কোন কোন কাজ করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে, ঠিক আছে। খাবারের রুচি বৃদ্ধি করে, ভিনেগার দ্বারা আচার তৈরি করা হয়, আচার খাবারের রুচি বৃদ্ধি করে, এটাও ঠিক আছে। রক্ত সঞ্চালন কমায়? না, এমন তো কোনো কাজ করে না, তার মানে 1, 2 সঠিক। পরের প্রশ্ন, কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়? অর্থাৎ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ থেকে জাইমেজের প্রভাবে তৈরি হয় ইথানল, তার মানে জাইমেজ হচ্ছে উত্তর। আর ইনভার্ট চিনি মানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হয় কিভাবে? সুক্রোজ থেকে, ইনভার্টেজের মাধ্যমে। তারপর ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতি কি নামে পরিচিত? ভাই পিকলিং, আচার তৈরি। ভিনেগার পিকলিং, আচার তৈরি। কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে? সহজ হবে হচ্ছে ভাই ইথানল থেকে। ইথানল থেকে ভিনেগার তৈরি অপেক্ষাকৃত সহজ, কারণ গ্লুকোজ থেকেও তৈরি করা যায়, আলু থেকেও তৈরি করা যায়, খেজুরের রস থেকেও তৈরি করা যায়, কিন্তু ইথানল থেকে আমরা তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবো। ইথানলকে আমরা ইথানিক অ্যাসিডে কনভার্ট করলেই হয়ে যাবে। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কয়বার আসতেছে ভাই এই প্রশ্ন? আমি আসলে নিজেও কনফিউজ, বুঝছো, একই প্রশ্ন এতবার কেন আসে? মানে খুবই গুরুত্বপূর্ণ ভিনেগার টপিকটা। খাদ্যের জারণ ক্রিয়া রোধের মাধ্যমে? না ভাই, এটা তো অ্যান্টি অক্সিডেন্টের কাজ, তার মানে 2, 3 সঠিক ভাই, বাকিগুলো দেখার কোনো প্রয়োজনও নাই। এটা হচ্ছে ভাই অ্যান্টি অক্সিডেন্টের কাজ। তারপর কুইক ভিনেগার প্রস্তুতিতে কোনটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়ক হিসেবে ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, দুইটা। তারপর অঙ্কুরিত বার্লি থেকে, মানে মল্ট ভিনেগার, মল্ট ভিনেগার, অঙ্কুরিত বার্লি থেকে ভিনেগার হচ্ছে মল্ট ভিনেগার। ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে ভাই? ব্যাকটেরিয়া ধ্বংস করে সে হচ্ছে দ্রবণের পিএইচ এর মান কমায় দেয়, কারণ সে তো একটা অ্যাসিড, অ্যাসিডের কাজ কি? পিএইচ কমানো। তারপর ঠিক আছে, ওকে। তারপর সমমোলার গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটাকে আমরা বলি ইনভার্ট সুগার, এটাকে আমরা বলি ভাই ইনভার্ট সুগার। সুক্রোজ, সুক্রোজ এখানে আমাদের ইনভার্টেজ দিয়ে ভেঙে সে হয়ে যায় হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটাকে আবার বলা হয় কি ভাই? ইনভার্ট সুগার বলা হয়। তারপর মল্ট মিশ্রণে নিচের কোনটা আছে? মল্ট মিশ্রণে কোনটা আছে? প্রশ্নটা কি একটু কনফিউজিং না? মল্ট মিশ্রণে কোনটা আছে? মল্ট মিশ্রণে ইথানল আছে, ইথানল থেকে হচ্ছে আমরা ভিনেগার তৈরি করতে পারি আলটিমেটলি, বাট প্রশ্নটা একটু কনফিউজিং। মল্ট মিশ্রণে আলটিমেটলি তো ভিনেগার আমাদের প্রোডাক্ট, তাহলে আমাদের কিন্তু ভিনেগারও যে বলতে পারবো না, এটাও সঠিক না, তাই এটাকে আমরা একটা স্টার দিয়ে রাখলাম। এটা আসলে কোন বোর্ডে সেটা উল্লেখ করা নাই, তাই আমি একটু কনফিউজড, ঠিক আছে। ওকে, তারপর খেয়াল করো, ভিনেগার 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণ, ঠিক আছে, খাদ্য সংরক্ষক। বাট ভিনেগার কি শক্তিশালী অ্যাসিড? না ভাই, ভিনেগার দুর্বল অ্যাসিড, তার মানে 1, 2 সঠিক। তারপর ভিনেগার পিকলিং এ ব্যবহৃত করা হয়, ঠিক আছে। অণুজীবের সক্রিয় স্থানকে প্রশমিত করে, ঠিক আছে। ফার্মেন্টেশন ঘটায়, গাজন ঘটায় ভিনেগার? না, ঘটায় না, 1, 2 হচ্ছে উত্তর। নিচের কোনটা ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহার করা হয়? ওই যে বলছিলাম তোমাদেরকে, টয়লেট্রিজ, পারফিউমারি, এগুলো থেকে জানতে হবে কোন উপাদানটা ময়শ্চারাইজার হিসেবে, কোন উপাদানটা পিচ্ছিলকারক হিসেবে, কোন উপাদানটা হচ্ছে আমাদের ইমালসিফায়ার হিসেবে ব্যবহার করা হয় কোন যৌগ প্রস্তুতিতে বা কোন প্রোডাক্ট প্রস্তুতিতে, সেটা আমাদের জানতে হয়। আচ্ছা, এখন আফটার শেভ লোশন আমরা কখন ব্যবহার করি? শেভ করার পর যেন কোনো ইনফেকশন না হয়, মানে যেন জীবাণুর প্রতিরোধ আমরা একটু প্রতিরোধ করতে পারি, সেই কারণে আফটার শেভ ব্যবহার করি। এখন আফটার শেভের মধ্যে হচ্ছে জীবাণু নাশক কিছু পদার্থ থাকে, এবং ময়শ্চারাইজার যেন স্কিনটা রুক্ষ সূক্ষ্ম না হয়ে যায়, তার জন্য কিন্তু গ্লিসারল যোগ করা থাকে আফটার শেভে, ঠিক আছে। তারপর চলে আসো, এই যে আফটার শেভের মধ্যে কিন্তু এটাও অ্যালকোহলও থাকে, কিন্তু এটা জীবাণু নাশক হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপর দুধ থেকে ছানা তৈরি, এটা এক সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল আমার মনে আছে। দুধ থেকে যখন ছানা আমরা তৈরি করি, সেই প্রক্রিয়াটাকে আমরা কোয়াগুলেশন বলি। কোয়াগুলেশন কথাটার সাথে তোমরা পরিচিত, কারণ তোমরা ব্লাড কোয়াগুলেশন পড়ছো, তাই না? ব্লাড কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং, এই কথাগুলো তোমাদের জানা।
রসগোল্লায় চিনির সিরাপে সংরক্ষণ করা হয় কেন? দেখো, রসগোল্লা কেন চিনির সিরাপে সংরক্ষণ করা হয়? চিনি পানির সাথে বন্ধন না ভাই গঠন করে না, অণুজীবের দেহ হতে সে পানি শোষণ করে নেয় এবং অণুজীবকে ধ্বংস করে, এই দুইটা কারণ, 2-3। তারপর গরুর দুধে খাদ্য ক্যালোরির মান কত, মানে প্রতি 100 গ্রাম দুধে কতটুকু কিলো ক্যালোরি আছে? 70 কিলো ক্যালোরি আছে, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তারপর দুধের মিষ্টি স্বাদের জন্য কোনটা দায়ী? দুধের মধ্যে আমাদের যে শর্করা থাকে, দুধের যে শর্করা, দুধের চিনি, সেটা মিষ্টির জন্য দায়ী। দুধের চিনিকে আমরা বলি ল্যাকটোজেন, দুধের শর্করাকে আমরা বলি ভাইয়া ল্যাকটোজেন। তারপর সিরকা কি? সিরকা মানে হচ্ছে ভিনেগার, সিরকা মানে হচ্ছে ভাই ভিনেগার। অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, ঠিক আছে। খাদ্য সংরক্ষক, পিএইচ এর সমতা বজায় রাখে, তিনটাই সঠিক। তারপর অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? জারণ ক্রিয়াকে মন্থর করা, ঠিক আছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, না। পানি শোষণ করা, না। তার মানে শুধু জারণ ক্রিয়াকে মন্থন করা, এটা হচ্ছে তার কাজ। কারণ জারণ হয় অক্সিজেনের সাহায্যে, আর অ্যান্টিঅক্সিডেন্ট জারণটাকে বন্ধ করে। তারপর কোনটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভাই? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিটা ক্যারোটিন, বাকিগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। টিবিএইচকিউ, ইডিটি হচ্ছে কিলেটিং এজেন্ট, প্রোপাইল গ্যালেট, টিবিএইচকিউ, বিএইচএ, বিএইচটি, তারা হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কোনটা কোয়াগুলেন্ট? ওই যে আমরা দুধ থেকে যখন ছানা তৈরি করে কোয়াগুলেশন করি, কোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম আয়নকে। তারপর দুধে বিদ্যমান প্রধান প্রোটিন কোনটা? দুধের মধ্যে আমরা বলছিলাম 3 ধরনের প্রোটিন থাকে, ক্যাসিন, ল্যাকটালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। এর মধ্যে ক্যাসিনটা হচ্ছে প্রধান। ক্যাসিন আবার 4 ধরনের হয়, আলফা এস 1, আলফা এস 2, বিটা এবং কাপ্পা। আর দুইটাকে একসাথে কি বলা হয় ভাই? সেরাম বা হোয়ে প্রোটিন বলা হয়, হোয়ে প্রোটিন। শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান কোনটা? দুধের মধ্যে সবচেয়ে বেশি থাকে ভাই পানি, সবচেয়ে বেশি থাকে ভাই পানি। মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটাই দেখো, মাংস সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়? নাইট্রেট, মনে রাখবা। মাছ মাংস সংরক্ষণে আমরা নাইট্রেট লবণ ব্যবহার করি, মাছ মাংস সংরক্ষণে নাইট্রেট লবণ ব্যবহার করি। আর এদেরকে কোটাজাতকরণে কি ব্যবহার করি? 2% লবণ, 2% চিনি, মনে আছে? নেক্সট কোয়েশ্চেন চলে আসো। গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম কোনটা? গ্লুকোজ থেকে যখন অ্যালকোহল তৈরি করি ভাই আমরা জাইমেজ ব্যবহার করি, আর সুক্রোজ থেকে যখন গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করি তখন ইনভার্টেজ ব্যবহার করি। গ্লাস পরিষ্কারক উপাদান কি? বলছিলাম আমরা অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে আমাদের অ্যামোনিয়াম জলীয় দ্রবণ আর কি। গ্লাস পরিষ্কারকের উপাদান হচ্ছে আমাদের অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, আইসোপ্রোপাইল অ্যালকোহল। দুইটা ঠিক আছে, বাট সোডিয়াম না, আইসোপ্রোপাইল অ্যালকোহলও হবে না, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হবে, ঠিক আছে। আইসোপ্রোপাইল অ্যালকোহল এখানে হবে না, ভুল বলে ফেলছিলাম। তারপর চিনি মানে হচ্ছে ধরো সুক্রোজ, সুক্রোজকে আমরা ইনভার্টের সাহায্যে পরিণত করি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে। গ্লুকোজ থেকে আমরা জাইমেজ দিয়ে তৈরি করি ইথানল, ইথানল থেকে আমরা তৈরি করব ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। কি উৎপন্ন হবে? ইথানোয়িক অ্যাসিড। বি এর জারণ, বি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের জারণে হবে, বি হচ্ছে ইথানল, ইথানলের জারণে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট ভাই? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা এখানে? বিএইচএ। তারপর খাদ্যদ্রব্য পচনের কারণ কোনটা? চর্বির উপস্থিতি, হ্যাঁ অবশ্যই। খাদ্যের জারণ অবশ্যই। অ্যান্টিঅক্সিডেন্টের অভাব অবশ্যই, তিনটাই। আম কোটাজাতকরণে কোন যৌগ ব্যবহার করা হয়? ওই যে ভাই আমরা কিন্তু পড়ে আসছিলাম যে আমের কোটাজাতকরণে আমরা কি কি ব্যবহার করতে পারি? লবণ ব্যবহার করি, সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, তাই না? তারপর কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ওই যে আমরা পড়ছিলাম আফটার শেভিং এর ক্ষেত্রে আমরা ময়শ্চারাইজার রূপে কি ব্যবহার করি। আবার এখানে দেখো কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটা ব্যবহার করি। এগুলো কিন্তু ভাই আমাদের জানতে হয়, পরীক্ষায় চলে আসে প্রায়, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে তরল প্যারাফিন। এটা তোমাকে বই থেকে পড়তে হবে, বেশ কয়েকটা এরকম প্রোডাক্ট ইম্পর্টেন্ট। কোনটা গ্লাস ক্লিনারের প্রধান উপাদান? তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া, অ্যাকোয়াস অ্যামোনিয়া, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। কোনটা ট্যালকম পাউডারের প্রধান উপাদান? ট্যালকম পাউডারের প্রধান উপাদান মনে রাখবা 3-4, 3 হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটা মনে রাখলেই চলবে। লাস্ট হচ্ছে পানি থাকে এখন। গ্লাস ক্লিনারে যে রাবিং অ্যালকোহল ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা ওয়েট, আমরা একটা প্রশ্ন যে সলভ করে আসছিলাম যে অ্যান্সার শুধু এক দিছিলাম, এখানে মোস্ট প্রবলি 1, 2, 2টাই হবে। হ্যাঁ, গ্লাস ক্লিনারে তাহলে রাবিং অ্যালকোহল ব্যবহার করা হয়, আইসোপ্রোপাইল অ্যালকোহল, মাই ব্যাড, সরি, এটা আরেকবার ঠিক করে দিলাম, ঠিক আছে। আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, এটা হচ্ছে 70% V/V, 70% V/V অ্যালকোহল দ্রবণ। V/V, W/V এগুলো কি? এগুলো তো তোমরা জানো আশা করি, তাই না? তারপর চলে আসো, দুধে কয় ধরনের ক্যাসিন থাকে? ক্যাসিন 4 ধরনের, আলফা এস 1, আলফা এস 2, বিটা কাপ্পা। ক্যাসিন হচ্ছে ভাইয়া আলফা এস 1, আলফা এস 2, বিটা কাপ্পা। তারপর ট্যালকের সংযুক্তি কোনটা? বলছিলাম 3-4, এই যে 3-4। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে?
ফরমালিন হচ্ছে আমাদের 40% মিথানল থাকে, মিথানলকে আবার আমরা ফর্মালডিহাইডও বলতে পারি, তাই না? এই যে HCH, এটা হচ্ছে ফরমালিনের সংকেত। প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় কোনটা? ইথানোয়িক অ্যাসিড, ভিনেগার, ঠিক আছে। BHA ঠিক আছে। মিথানল না ভাই, মিথানল তো হবে না, মিথানল তো একটা টক্সিক উপাদান, তাহলে 1-2। তারপর দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধে কোন ডাইস্যাকারাইড থাকে মানে দুধের শর্করা কোনটা? দুধের শর্করা হচ্ছে ভাই ল্যাকটোজ, ল্যাকটোজ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটা? গ্লাস ক্লিনারের মূল উপাদান ভাই অ্যামোনিয়া দ্রবণ, লিকুইড অ্যাকোয়াস অ্যামোনিয়া। তারপর মাংস কোটাজাতকরণ, দেখছো বলছিলাম না, এটা ইম্পর্টেন্ট। মাছ মাংস কোটাজাতকরণে 2% লবণ 2% চিনি আমরা ব্যবহার করি, তাহলে 1-3, 2% লবণ 2% চিনি ব্যবহার করি। মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ কোনটা? এই যে বলছিলাম মাছ মাংসে আমরা সোডিয়াম নাইট্রেট লবণ ব্যবহার করবো, আর যদি কোটাজাতকরণ বলে তাহলে 2% লবণ 2% চিনি, কেমন? তারপর কোনটার প্রস্তুতিতে স্টিয়ারিক অ্যাসিড লাগে ভাই? স্টিয়ারিক অ্যাসিড লাগে মানে মেয়েদের প্রিয় জিনিস লিপস্টিক তৈরিতে, লিপস্টিক তৈরিতে ভাই স্টিয়ারিক অ্যাসিড লাগে, ঠিক আছে। তারপর ভিনেগার তৈরিতে কোন যৌগের জলীয় দ্রবণ ব্যবহৃত হয়? ভিনেগার তৈরিতে আমরা ব্যবহার করি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ 6-10%, 6-10% জলীয় দ্রবণ। তাহলে এরই সাথে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ MCQ যেগুলা বিগত বছরে বোর্ডে এসেছে, যেগুলা বিগত বছরে বোর্ডে এসেছে সেগুলো আমরা সলভ করে ফেললাম। এর সাথে আজকের ক্লাস শেষ। তোমরা পরীক্ষা ভালো মতো দাও। ক্লাসটা খুব শর্ট, আমার মনে হয় না ক্লাসটা 1 ঘন্টাও হয়েছে, প্রায় 45 মিনিটের মধ্যে চ্যাপ্টারটা একদম সামারি সহ যা যা প্রয়োজন সবকিছু বলে দিয়েছি এবং MCQ সলভ করে দিলাম। এই সবগুলা তোমরা আশা করি ক্লাস দেখলে এই চ্যাপ্টার যত MCQ আসবে বোর্ড পরীক্ষায় তোমরা ভুল করবে না। ধন্যবাদ সবাইকে, ভালো মতো পরীক্ষা দিও। দেখা হবে তোমাদের মেডিকেল অ্যাডমিশন জার্নিতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।